আজকে ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত এবং রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন ডেভিড টমসন। 2 দিয়েছে রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন ম্যাথসিনি। 3 দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। 4 সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। 5 নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। 6 কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন মার্কস এবং এঙ্গেলস। 7 রাশিয়ার জনপ্রতিনিধি সভা হচ্ছে ডুমা। 8 1929 মহান মন্দা শুরু হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র হবে, এখানে অপশানে নেই। 9 দিয়েছে মুসোলিনির উপাধি ছিল ইল দুচে। 10 প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন চতুর্থ আইভান। 2 এতে দিয়েছে একটি বাক্যে উত্তর দাও, দ্য মিনিং অফ ন্যাশনালিজম গ্রন্থটি লিখেছেন লুইস নাইভার। 2 দিয়েছে ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে গঠিত হয় 1907 সালে। 5 সত্য মিথ্যা আইতে বলেছে ভূমধ্যসাগরের বন্দিনী নামে পরিচিত ছিল প্রাশিয়া, মিথ্যা। 2 রাশিয়ার লাল ফৌজের নেতৃত্ব দেন লেনিন, এটাও মিথ্যা। সিতে আছে বিবৃতি এবং ব্যাখ্যা। বিবৃতি বলেছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্যাখ্যা 3 ভারতে ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত ছিল। 2 বিবৃতি বলেছে কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির উপর মালিকানা থাকা উচিত। ব্যাখ্যা 1 হবে তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। 3 আইতে বলেছে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো। আচ্ছা, 3 আইতে বলেছে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো। লিখবে প্রিন্স মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন বিপ্লব বিরোধী এবং ঘোরতর রক্ষণশীল। তিনি প্রাক ফরাসি বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থার পুনঃপ্রবর্তন ও গণতান্ত্রিক ভাবধারার গতি রোধ করার জন্য যে দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন তাকেই মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা বলা হয়। 2 বলেছে হেটারিয়া ফিলিকে কি। লিখবে গ্রিস দেশের একটি গুপ্ত সমিতির নাম হচ্ছে হেটারিয়া ফিলিকে। 1814 খ্রিস্টাব্দে ওডেসায় 4 জন গ্রিক বণিক দ্বারা এই সমিতি গড়ে উঠলেও 1820 খ্রিস্টাব্দে সদস্য সংখ্যা বেড়ে প্রায় 1 লক্ষাধিক হয়েছিল। এই সমিতির প্রধান উদ্দেশ্য ছিল তুরস্কের প্রভাব থেকে গ্রিসকে উদ্ধার করা ও গ্রিসবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা। আচ্ছা, ঘেটো বলতে কি বোঝায়, এটা দাশগুপ্ত কর পাহাড়ি সাঁতরা প্রকাশনীর বই থেকে দিচ্ছি। লিখবে ঘেটো হচ্ছে শিল্প বিপ্লবের পর জীবিকার সন্ধানে গ্রামীণ মানুষ দলে দলে শহরে ভিড় করতে থাকে এবং শ্রমিক হিসেবে নিযুক্ত হয়। তাদের বেতন কম হওয়ায় তারা মূল শহরে বসবাস করতে না পেরে অস্বাস্থ্যকর ঘিঞ্জি নোংরা এলাকায় বসবাস শুরু করে। শিল্প ব্যবস্থায় মালিক শ্রেণী কালো বর্ণের মানুষদের আলাদা করে রাখতো, এমনকি তাদের জন্য ফ্যাক্টরির অভ্যন্তরে আলাদা এলাকা চিহ্নিত করে রাখা হতো। এই ধরনের বিশেষ নির্দিষ্ট বসতি ঘেটো নামে পরিচিত। 4 দিয়েছে সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো। সেরাজেভো হত্যাকাণ্ড কি। লিখবে 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক ষাঁড় বাতুতায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডই সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত হয়। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরম পত্র পাঠায়। সার্বিয়ায় দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 5 দিয়েছে 14 দফা নীতি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেন। এই যে উইলসনের 14 দফা শর্তের কয়েকটি শর্ত। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 14 দফা শর্ত রচনা করেছিলেন। তাহলে কে রচনা করেছিলেন? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। আর কি উদ্দেশ্যে রচনা করেছিলেন? বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে রচনা করেছিলেন। আচ্ছা, একটা হচ্ছে 2 নাম্বার করে, তাই পুরোটা লিখে দেবে যে 1 হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করতে হবে। 2 উপকূল অঞ্চল সর্বদা সকলের জন্য উন্মুক্ত রাখতে হবে। 3 আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। 4 সর্বোপরি বিভিন্ন জাতিগোষ্ঠীকে আত্মনিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসনের সুযোগ দিতে হবে ইত্যাদি। 6 দিয়েছে জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়। এই যে জাতিসংঘ কখন গঠিত হয়,
আমেরিকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফার নীতির শেষ দফায় জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলেন। 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল জাতিসংঘের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, প্রথম অধিবেশন বসে, এটাই হচ্ছে প্রতিষ্ঠা দিবস। তাহলে কবে স্থাপিত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। আর বলেছে কি উদ্দেশ্যে না কেন গঠিত হয়? প্রথম বিশ্বযুদ্ধে অগণিত মানুষের প্রাণহানি, ভয়াবহ ধ্বংসকাণ্ড, বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি, মারণাস্ত্রের ব্যবহার ইত্যাদি বিশ্ব জনমানসে যে আতঙ্ক আর ব্যাকুলতা সৃষ্টি করে তার থেকে মুক্ত হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষ অগ্রণী হয়। এই শান্তি স্থাপনের প্রধান পদক্ষেপ স্বরূপ গড়ে ওঠে জাতিসংঘ। 4-এ আসি। 4-এর এখানে 7-8টা বাক্য বলেছে, প্রত্যেকটার মান হচ্ছে 4 নাম্বার করে। আইতে দিয়েছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের কি ভূমিকা, কিরূপ ছিল? ইটালির ঐক্যে কাউন্ট ক্যাভুরের অবদান। ইটালির ঐক্য আন্দোলনে যে সকল ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কাউন্ট ক্যামিলো ক্যাভুর। ইটালির ঐক্য আন্দোলনে তিনি ছিলেন রক্ষণশীল ধারার প্রবর্তক। ইটালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি ম্যাৎসিনির নীতি পরিত্যাগ করে একটি স্বতন্ত্র নীতি গ্রহণ করেন। ক্যাভুরের নীতি ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য ক্যাভুর বিদেশি শক্তির সাহায্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি মনে করতেন একমাত্র বিদেশি শক্তির সাহায্যে ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। ইটালির এই ঐক্য সংগ্রামে পিডমন্ট রাজ্যের নেতৃত্বকে বাস্তব ও সঠিক পন্থা বলে মনে করতেন তিনি। এই জন্য তিনি পিডমন্টকে জাতীয় আন্দোলনের উপযুক্ত করে গড়ে তোলেন। এরপর তিনি ইউরোপীয় দেশগুলির সহানুভূতি লাভের জন্য রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগদান করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে তিনি ঐক্য আন্দোলনে ইংল্যান্ড ও ফ্রান্সের সহানুভূতি লাভে সক্ষম হন। প্লম্বিয়ার্সের চুক্তি ইটালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করার উদ্দেশ্যে ক্যাভুর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন 1858 খ্রিস্টাব্দে। এই চুক্তির দ্বারা স্থির হয় অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সামরিক সাহায্য দেবে এবং বিনিময়ে স্যাভয় আর নিস পাবে। তৃতীয় নেপোলিয়নের সাহায্যে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে মধ্য ইটালিকে সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করতে সক্ষম হন। এইভাবে ক্যাভুরের প্রচেষ্টার মধ্য ইটালির ঐক্য সফল হয়েছিল। উত্তর ও দক্ষিণ ইটালির সংযুক্তির ক্ষেত্রেও ক্যাভুরের অবদান ছিল। তার নির্দেশে গ্যারিবল্ডি রাজা ইমানুয়েলের আনুগত্য স্বীকার করলেও উত্তর ও দক্ষিণ ইটালির ঐক্য সম্পূর্ণ হয়। এই কারণে ক্যাভুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। দুইতে দিয়েছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তার বর্ণনা দাও। আচ্ছা, এটা সাঁতরা প্রকাশনী দাশগুপ্ত কর পাহাড়ির বই থেকে দিচ্ছি। এটা 83 পেজে আছে। এই যে আফ্রিকার ব্যবচ্ছেদ। আফ্রিকা মহাদেশ ইউরোপের কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও 19বিংশ শতাব্দীর তৃতীয় পাদ পর্যন্ত আফ্রিকা সম্পর্কে ইউরোপীয়রা ছিল অজ্ঞাত, তাই আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। আফ্রিকা সম্পর্কে জানার পরই 1881 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে আফ্রিকার উপর আধিপত্য স্থাপনের জন্য ইউরোপীয় ঔপনিবেশিক দেশগুলি অধীর হয়ে ওঠে। 1870 খ্রিস্টাব্দ নাগাদ আফ্রিকা মহাদেশের মাত্র 10% অঞ্চল ছিল ইউরোপীয় শক্তিগুলির অধীনে। 1914 খ্রিস্টাব্দের মধ্যে আফ্রিকার 90%ই তাদের দখলে চলে যায়। আফ্রিকা দখলের জন্য ঔপনিবেশিক দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই প্রতিদ্বন্দ্বিতার নিয়মকানুনও ঠিক করে নেওয়া হয়েছিল 1884-85 খ্রিস্টাব্দের বার্লিন কনফারেন্সে। এই সভায় নেওয়া হয়েছিল 1884-85 খ্রিস্টাব্দে বার্লিন কনফারেন্সে। এই সভায় দাস ব্যবসার নিন্দা করে প্রস্তাব নেওয়ার পাশাপাশি স্থির হয় যে কঙ্গো নদীর অববাহিকা বরাবর বেলজিয়ামের অংশ দ্বিতীয় লিওপোল্ডের অধীনে থাকবে। কোনো রাষ্ট্র অপরকে না জানিয়ে আফ্রিকার কোনো অঞ্চলে দাবি জানাবে না এবং আফ্রিকার কোনো অঞ্চলের দাবি প্রতিষ্ঠার জন্য প্রথমে সেই অঞ্চলকে আগে অধিকার করতে হবে। বস্তুত ইউরোপীয় দেশগুলি কোনো যুদ্ধ না করে নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে মাত্র 30 থেকে 40 বছরের মধ্যে আফ্রিকাকে ভাগ করে নিয়েছে। কিন্তু এই সমস্ত নিয়মকানুন মেনে বা না মেনে আফ্রিকার বিভিন্ন অংশে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ব্রিটেনের দখলে যায় সুদান, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা এবং কেপ কলোনি। দক্ষিণ আফ্রিকার দখল নিয়ে ব্রিটেনের লড়াই হয় বুয়োরদের সঙ্গে। ফরাসিরা পশ্চিম দিক থেকে আফ্রিকা দখল নেয়। সেনেগাল, মালি, নাইজের, আলজেরিয়া প্রভৃতি অঞ্চল তাদের অধিকারে ছিল। জার্মানি দখল করে আফ্রিকার পূর্ব আর দক্ষিণ পশ্চিম অংশ।
বড় মাপের শিল্পোন্নত দেশ না হওয়া সত্ত্বেও ইটালি কিন্তু অন্যদের মতোই উপনিবেশ তৈরি করতে চেয়েছিল। ইটালি সোমালিল্যান্ড এবং ইরিট্রিয়ার বেশ কিছু অঞ্চলে তার অধিকার প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে নাটাল, ট্রান্সভাল এবং অরেঞ্জ নদীর উপত্যকা অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ওলন্দাজরা। পরবর্তী সময়ে এই অঞ্চলগুলিকে ব্রিটেন ঐক্যবদ্ধ করে 1910 খ্রিস্টাব্দে নামকরণ করেন ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। এই সময় যে সমস্ত অঞ্চলগুলিকে কেন্দ্র করে ব্রিটেন, জার্মানি আর ফ্রান্স পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়েছিল, তার মধ্যে আফ্রিকা, সুদান, মরক্কো আর দক্ষিণ আফ্রিকা ছিল উল্লেখযোগ্য। তিরেতে দিয়েছে জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি এবং ক্ষমতা দখলের বর্ণনা দাও। এটা পারুল প্রকাশনীর বই থেকে দিচ্ছি। জার্মানিতে হিটলারের যে এটা ছিল দলটা ছিল সেটা হচ্ছে নাৎসিবাদ আর কি, হিটলারের নাৎসিবাদের উত্থান। প্রথম বিশ্বযুদ্ধের পর অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানিতে হিটলার তথা নাৎসিবাদ উত্থানের ঘটনা জার্মানি এবং ইউরোপীয় রাজনীতিতে এক উল্লেখযোগ্য অধ্যায়। জার্মান সেনাদলের সামান্য একজন সৈনিক হিসাবে নিজের কর্মজীবন শুরু করে শেষ পর্যন্ত তিনি নিজ প্রচেষ্টায় জার্মানির চ্যান্সেলর হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। উত্থানের কারণ: প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে জার্মানির অর্থনৈতিক আর রাজনৈতিক পরিস্থিতি জার্মানিতে হিটলারের উত্থানের পথ প্রশস্ত করে। ভার্সাই সন্ধি, ভার্সাই চুক্তি দ্বারা মিত্রশক্তি প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে একা দায়ী করে তার উপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেয়। জার্মানির ভূখণ্ড ও জনসম্পদ বিচ্ছিন্ন করে জার্মান জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করা হয়। এই চাপিয়ে দেয়া এবং জবরদস্তিমূলক সন্ধি জার্মানবাসীর মনে গভীর ক্ষত চিহ্ন এঁকে দেয়। হিটলার জার্মানির এই অতৃপ্ত জাতীয়তাবাদের পক্ষে লাগাতার প্রচার চালিয়ে জার্মানির রাজনীতির পাদপ্রদীপে চলে আসেন। 2 হচ্ছে জার্মানির আর্থিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। খাদ্য সমস্যা, বেকারত্ব আর দারিদ্র্যের এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এই পটভূমিকায় হিটলারের সরকার বিরোধী জ্বালাময়ী বক্তৃতা এবং নতুন জার্মানি গঠনের প্রতিশ্রুতি দেশবাসীকে মোহাচ্ছন্ন করে। ফলে বেকার, যুবক, কৃষক ও শ্রমিকরা দলে দলে নাৎসি দলে নাম লেখাতে শুরু করে। হিটলারের ইহুদি বিদ্বেষ: এমনিতেই জার্মানরা ইহুদিদের ভালো চোখে দেখত না। জার্মানরা মনে করত তাদের দুরবস্থার জন্য ইহুদিরাই দায়ী। তাই হিটলার নাৎসি পক্ষে জার্মানদের টানার জন্য ইহুদি বিদ্বেষী প্রচারকে কাজে লাগিয়েছিলেন। তাতে তিনি সাফল্যও পেয়েছিলেন। সাম্যবাদ বিরোধী নীতি: প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে পুঁজিবাদ ও সাম্যবাদের বাড়বাড়ন্ত হয়। সাম্যবাদীদের নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়। শ্রমিকরা কলকারখানাগুলিতে ধর্মঘট শুরু করে। এই অবস্থায় পুঁজিপতি ও শিল্পপতিরা ভীত হয়। হিটলার সাম্যবাদের বিরুদ্ধে গিয়ে পুঁজিপতিদের সমর্থন লাভ করেন। উগ্র জাতীয়তাবাদ: এই সময় হিটলার জার্মানদের উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিয়ে জার্মান জনমানসে দারুণ প্রভাব ফেলেছিলেন। হেরেনভক তত্ত্ব অনুসারে তিনি ঘোষণা করেন, টিউটানিক জাতিভুক্ত জার্মানরাই বিশুদ্ধ নর্ডিক জাতির উত্তরসূরি, সুতরাং তার প্রকৃতির নিয়মে বর্ণসংকর অন্য সব জাতিকে শাসন করবে। তিনি ঘোষণা করেছিলেন বিশ্বের সমস্ত জার্মান ভাষাভাষী মানুষদের থেকে থাকা এবং বাঁচার জায়গা লেবেনসরাউম গড়ে তোলার জন্য একটি বৃহত্তর জার্মান সাম্রাজ্য বা তৃতীয় রাইখ গড়ে তুলবেন। হিটলারের কার্যকলাপ: প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে জার্মান সরকার হিটলারকে আয়রন ক্রস উপাধিতে ভূষিত করে। এরপরে তিনি 1919 খ্রিস্টাব্দে মিউনিখে জাতীয় সমাজতন্ত্রী জার্মান শ্রমিক দল বা নাৎসি দল প্রতিষ্ঠা করেন। মিউনিক অভিযান: 1923 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে হিটলার জার্মান সেনাপতি লুডেনডর্ফকে সঙ্গে নিয়ে মিউনিক অভিযান করেন। এই ঘটনা বিয়ার হল অভ্যুত্থান নামে খ্যাত। কিন্তু তার এই অভিযান ব্যর্থ হয় এবং তিনি গ্রেপ্তার হন। জেলে বসেই তিনি নাৎসিবাদের বাইবেল নামে খ্যাত মেন ক্যাম্প বা আমার সংগ্রাম বইটি লেখেন। নাৎসি সংগঠনের জোর: জেল থেকে ছাড়া পাওয়ার পর হিটলার 1925 খ্রিস্টাব্দ নাগাদ নাৎসি দলের সংগঠন ও শক্তি বৃদ্ধির কাজে মন দেন। বেকার যুবকদের নিয়ে গড়ে তোলেন এলিট গার্ড ও স্টর্ম ট্রুপার্স। এই দলের সদস্যদের পোশাক ছিল বাদামি রঙের বলে এদের ব্রাউন শার্টসও বলা হতো। এছাড়া গড়ে তোলেন গেস্টাপো বা গুপ্ত বাহিনী। নির্বাচনে অংশগ্রহণ: এরপর নাৎসি দল জার্মানির সংসদীয় রাজনীতির আসরে অবতীর্ণ হয়। 1929 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট গুস্তাভো স্ট্রেসম্যানের মৃত্যুর পর নাৎসি দলের প্রকৃত উত্থান শুরু হয়। এর প্রভাব পড়ে ভোট বাক্সেও। 1930 খ্রিস্টাব্দের নির্বাচনে প্রতিনিধি সভায় রাইকসরাট বা উচ্চকক্ষ আর রাইকস্ট্যাগ বা নিম্নকক্ষ তার সদস্য সংখ্যা 12 থেকে বাড়িয়ে 107-এ নিয়ে যায়। 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 230 জন। এবার নাৎসিরা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ 1933 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে হিটলারকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
হিটলার একটি বহুদলীয় সরকার গঠন করেন এবং ফন পোপেনের সঙ্গে যুগ্ম চ্যান্সেলর পদে নিযুক্ত হন। হিটলার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের কথা ঘোষণা করেন। নির্বাচনের ঠিক আগে রাইখস্ট্যাগে আগুন লাগিয়ে দেওয়া হয়। মানুষকে ভুল বোঝানোর জন্য নাৎসি দলের প্রচার সচিব ডক্টর জোসেফ গোয়েবলসের ঘটনার দায় সাম্যবাদীদের উপর চাপিয়ে দেন। এ সত্ত্বেও নাৎসি দল রাইখস্ট্যাগে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। এইভাবে জার্মানিতে রাইনের জল বহুদূর গড়িয়ে গেল। ক্ষমতা দখল 1934 খ্রিস্টাব্দে 30শে জুন, দিনটা ছিল শনিবার। ওই দিন নাৎসিরা কয়েক হাজার বিরোধীদের গুলি করে হত্যা করে জার্মানিতে ভয়ের আবহ তৈরি করে। এই জন্য এই দিনটি জার্মানির ইতিহাসে রক্তাক্ত শনিবার নামে পরিচিতি লাভ করে। ওই বছরই জার্মান রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যু হয়। ফলে জার্মানির রাজনীতিতে নাৎসি দলের ভাগ্যের চাকা ঘুরে যায়। তারা নির্বাচনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। স্বাভাবিকভাবেই হিটলার জার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর পদ অলংকৃত করেন এবং নিজেকে ফুয়েরার বা সর্বাধিনায়ক বলে ঘোষণা করেন। 5-এ আসি। 5-এর এগুলো 8 নম্বরে করে 5-এর আয়তে দিয়েছে। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো আর এই বিপ্লবের গুরুত্ব লেখো। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মাধ্যমে লুই ফিলিপ ক্ষমতায় প্রতিষ্ঠিত হন। জুলাই বিপ্লবের ফলে তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই মনার্কি নামে পরিচিত হয়। এই জুলাই মনার্কি ফরাসিদের আশা প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাত্র 18 বছরের মধ্যেই গণরোষে এই রাজতন্ত্রের পতন ঘটে। বিপ্লবের কারণ জুলাই রাজতন্ত্রের পতনে অথবা 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের একাধিক কারণ লক্ষ্য করা যায়। এক হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা। প্রথম থেকেই লুই ফিলিপ কোনো রাজনৈতিক দলের সমর্থন পাননি। দক্ষিণপন্থী ন্যায্য অধিকার সমর্থক বা লেজিটিমিস্ট বা ফ্রান্সের সিংহাসনে লুই ফিলিপের অধিকারকে অবৈধ বলে মনে করত। বামপন্থী প্রজাতান্ত্রিক দল ও সমাজতান্ত্রিক দলগুলি জুলাই রাজতন্ত্রের তীব্র বিরোধী ছিল। মধ্যপন্থীরা লুই ফিলিপের মধ্যপন্থা নীতি ও শ্রমিক কল্যাণ বিরোধী নীতিতে এবং বোনাপার্টিস্ট দল ফিলিপে অগৌরবজনক পররাষ্ট্র নীতিতে হতাশা হয়। বুর্জোয়া রাজতন্ত্র লুই ফিলিপ বুর্জোয়া স্বার্থ রক্ষা করে শাসনকার্য চালাতেন। তার শাসন ব্যবস্থায় উচ্চবিত্ত ভূস্বামী, বণিক ও শিল্পপতিদের স্বার্থ রক্ষিত হয়। প্রতিনিধি সভার সদস্য হওয়ার ও ভোটদানের অধিকার কেবলমাত্র বিত্তশালী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখেন তিনি। এইভাবেই গণতন্ত্রের পরিবর্তে স্থাপিত হয় গোষ্ঠীতন্ত্র। লুই ফিলিপের স্বৈরাচারী নীতি। জুলাই বিপ্লবের ফলে লুই ফিলিপ ফ্রান্সের সাংবিধানিক রাজা হিসেবে শপথ নিয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি স্বৈরশাসন কায়েম করেন। পরিণামে জনগণ হতাশ হয়ে পড়ে। তাদের এই হতাশায় পুঞ্জীভূত হয়ে প্রকাশ পায় ফেব্রুয়ারি বিপ্লবে। শ্রমিক অসন্তোষ। ফ্রান্সের শ্রমিকদের অবস্থা ছিল অবর্ণনীয়। কাজের অনির্দিষ্ট সময়সীমা, স্বল্প মজুরি, অস্বাস্থ্যকর পরিবেশ শ্রমিকদের অবস্থাকে দুর্বিষহ করে তুলেছিল। শ্রমিকদের কল্যাণ সাধনের জন্য জুলাই রাজতন্ত্র কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সেন্ট সাইমন, লুই ব্ল্যাঙ্ক প্রমুখ সমাজতন্ত্রীরা শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসেন এবং রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হয়। দুর্বল পররাষ্ট্রনীতি। লুই ফিলিপের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলা এবং যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা। অভ্যন্তরীণ ও পররাষ্ট্র উভয় নীতির ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করার সাধারণ মানুষের আস্থা অর্জনে তিনি ব্যর্থ হন। অর্থনৈতিক সংকট। 1846 এবং 1847 খ্রিস্টাব্দ। পরপর 2 বছর অনাবৃষ্টির ফলে কৃষি উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বেকার সমস্যা বৃদ্ধি পায়, খাদ্য সংকট তীব্র হয় এবং শ্রমিকদের দারিদ্র্য চরম সীমায় পৌঁছায়। আর্থিক সংকট নিরসনে রাজা ব্যর্থ হলে রাজতন্ত্রের পতন ঘটাতে জনগণ তৎপর হয়ে ওঠে। ফলে দেশের নানা অঞ্চলে বিদ্রোহ শুরু হয়। প্রত্যক্ষ কারণ ও বিপ্লবের সূচনা। 1848 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গিজো এই সমাবেশকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। ক্ষুব্ধ জনতা গিজোর বাসভবন আক্রমণ করলে তার দেহরক্ষীর গুলিতে 23 জন নিহত হয়। এই ঘটনার প্রত্যুত্তরে বিক্ষুব্ধ জনতা অবিলম্বে লুই ফিলিপের পদত্যাগ দাবি করে। লুই ফিলিপ তার পৌত্রের হাতে সিংহাসনের দায়িত্বভার অর্পণ করে ইংল্যান্ডে পালিয়ে গেলে অবিলম্বে রাজতন্ত্রের অবসান হয়। 1848 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি। ফ্রান্সে প্রজাতান্ত্রিক দল ও সমাজতান্ত্রিক দল মিলিতভাবে সরকার গঠন করে। ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে। ফ্রান্সের বাইরে জার্মানি, ইটালি, অস্ট্রিয়া প্রভৃতি দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে তীব্র আন্দোলন গড়ে ওঠে। ফেব্রুয়ারি বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে হাঙ্গেরি, বোহেমিয়া, চেক প্রজাতন্ত্র ও স্লাভ জাতিগোষ্ঠী স্বাধীনতা ঘোষণা করে। গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনা আরো শক্তিশালী হয়। ইউরোপে মেটার্নিক তন্ত্রের পতন ঘটে। এক কথায় ইউরোপের পুরাতন তন্ত্রের পতন ত্বরান্বিত হয়।
এরপরে যেটা 2 নম্বরে রয়েছে, রক্ত লৌহ নীতি বলতে কি বোঝায়? বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন? আচ্ছা, রক্ত লৌহ নীতি বলতে কি বোঝো? এইখান থেকে এতটা বলবে যে অটো লিওপোল্ড ভন বিসমার্ক, ইতিহাসে বিসমার্ক নামে অধিক পরিচিত। তিনি ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির প্রধান পরিচালক ও নিয়ন্ত্রক। তিনি প্রথম 8 বছর প্রাশিয়ার প্রধানমন্ত্রী ও পরবর্তী 20 বছর জার্মানির প্রধানমন্ত্রী পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি রক্ত লৌহ নীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার সাথে এটা লিখে দেবে, রক্ত ও লৌহনীতি বলতে বোঝায় যুদ্ধ এবং কঠোর শৃঙ্খলা বোধকে। এর সাথে যেটা রয়েছে, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, এইটা লিখবে এখান থেকে। রক্ত লৌহ নীতির প্রয়োগ। অটো ভন বিসমার্ক ছিলেন জার্মান রাজনীতির সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাকেই বলা হয় রক্ত লৌহ নীতি। এই নীতির প্রয়োগ ঘটিয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ জার্মানির জন্ম দেন বিসমার্ক। 1862 খ্রিস্টাব্দে জার্মানির এক বিশেষ পরিস্থিতিতে বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হন। তিনি বুঝেছিলেন জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে কোনো আন্দোলনের দ্বারা হবে না, এর জন্য দরকার যুদ্ধ। তাই তিনি তার রক্ত আর লৌহ নীতির প্রয়োগ ঘটান। তিনি বোঝেন জার্মানির ঐক্যতে প্রধান বাধা যে সমস্ত দেশ সেগুলি সহজে জার্মানির ঐক্য হতে দেবে না। তাই যুদ্ধ ছাড়া কোনো পথ তিনি আর পেলেন না। বিসমার্ক 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। ডেন জাতি অধ্যুষিত স্লেজউইক এবং জার্মান জাতি অধ্যুষিত হলস্টাইন প্রদেশ দুটিকে ডেনমার্কের রাজা এক নতুন শাসনতন্ত্রের দ্বারা ডেনমার্কভুক্ত করার উদ্যোগ নেন। লন্ডনের সন্ধি বলে এই দুটি জাতির ওপর ডেনমার্কের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ফলে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে ডেনমার্ক পরাজিত হয়। গ্যাস্টিনের চুক্তিতে অস্ট্রিয়া হলস্টাইন পায় এবং প্রাশিয়া স্লেজউইক লাভ করে। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। হলস্টাইন সমস্যাকে অজুহাত করে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অস্ট্রিয়া শ্যাডোয়ার যুদ্ধে 1866 খ্রিস্টাব্দে পরাজিত হয়ে প্রাগের সন্ধি করে স্বাক্ষরে বাধ্য হয়। সন্ধি দ্বারা অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে। স্লেজউইক এবং হলস্টাইন প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ। জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করতে হলে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য ছিল। অবশেষে এমস টেলিগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ফ্রাঙ্কো প্রাশিয়া বা সেডানের যুদ্ধ হয় 1870 খ্রিস্টাব্দে। সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়ে ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধির দ্বারা আলসাস আর লোরেন প্রদেশ দুটি ফ্রান্স জার্মানিকে ছেড়ে দেয়, আর দুই হচ্ছে দক্ষিণ আর উত্তর জার্মানি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। এভাবে রক্ত লৌহ নীতির প্রয়োগের দ্বারা জার্মানির ঐক্যকরণ সম্পূর্ণ হয়। তিনি দিয়েছে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি সম্পর্কে আলোচনা করো। লিখবে আধুনিক বিশ্বের একটি যুগান্তকারী ঘটনা হলো 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব। রুশ বিপ্লবের ফলে শুধু রাশিয়াতে নয়, সমগ্র বিশ্ববাসীর মনে এক নবচেতনার সঞ্চার হয়েছিল। রুশ বিপ্লবের পেছনে নানাবিধ কারণ বিদ্যমান ছিল। এক হচ্ছে স্বৈরাচারী জারতন্ত্র। রাশিয়ার সম্রাটকে জার বলা হতো। জার ছিলেন দৈব সত্ত্বে বিশ্বাসী এবং স্বৈরাচারী শাসক। যারা সামরিক শক্তির উপর নির্ভর করে দেশ শাসন করতেন, তাদের অত্যাচারী শাসনে সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছিল। এই অসহনীয় জীবন থেকে মুক্তির আশায় মানুষ বিপ্লবে সামিল হয়। কৃষকদের অসন্তোষ রুশ বিপ্লবের অন্যতম কারণ ছিল। রাশিয়ার কৃষকদের অবস্থা ছিল খুবই শোচনীয়। যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদ করে 1861 খ্রিস্টাব্দে করলেও কৃষকরা জমি মালিকানা না পাওয়ায় তাদের অবস্থার বিশেষ উন্নতি ঘটেনি। দারিদ্র ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার অবনতি হয় এবং যোদ্ধা শ্রেণীর কুলাকদের প্রভাব বৃদ্ধি পায়। ফলে কৃষক অসন্তোষ রাশিয়ায় জারতন্ত্রের ভিত্তি দুর্বল করেছিল। শ্রমিকদের অসন্তোষ। রাশিয়ার শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পায়। ফলত ইউরোপের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও অবাধ শ্রমিক শোষণ চলতে থাকে। কম মজুরিতে দীর্ঘ সময় কাজ, অনাহার অর্ধাহার, বস্তি জীবনে দুরবস্থা, শোষণ, অত্যাচার শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এছাড়া তাদের কাজের কোনো নিরাপত্তা ছিল না। ফলে তারা উপলব্ধি করে যে জারতন্ত্রের পতন না ঘটলে এই অবস্থার কোনো উন্নতি ঘটবে না। দার্শনিকদের প্রভাব ছিল রুশ বিপ্লবে অপরিসীম। গোর্কি, টলস্টয়, তুর্গেনভ, গোগোল, পুশকিন, বাকুনিন প্রমুখ সাহিত্যিক ও দার্শনিকগণ স্বৈরাচারী জার শাসনের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন।
এছাড়া দার্শনিক কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ রাশিয়ার জনগণকে প্রভাবিত করেছিল। নির্যাতিত শ্রমিক শ্রেণী স্বৈরতন্ত্রের উচ্ছেদ করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হয়েছিল। বলশেভিক দলের প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে রাশিয়ার জনগণের উপর করভার বৃদ্ধি পায়, ফলে রাশিয়ার কৃষক ও শ্রমিকদের অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। সেই সময় বলশেভিক দল কৃষক ও শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য আন্দোলন করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। লেনিন ও বলশেভিক দলের যোগ্য নেতৃত্ব সর্বস্তরের অসন্তোষকে সংগঠিত করে বিপ্লবে পরিণত করেছিল। সেনাবাহিনীর বিক্ষোভ। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগদানের ফলে শ্রমিক ও কৃষকদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। উপযুক্ত সামরিক শিক্ষা আর উন্নত সমরাস্ত্র ছাড়াই এই সকল রুশ সৈনিকদের যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হতো। ফলে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের মৃত্যু সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। রাশিয়া জারতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক কৃষকদের বিক্ষোভের সঙ্গে সেনাবাহিনী বিক্ষোভ যুক্ত হয়ে বিপ্লবকে অনিবার্য ও ত্বরান্বিত করে। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হলেও তা রুশ জনগণের মধ্যে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। এই বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের পটভূমি প্রস্তুত করেছিল। বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া। প্রত্যক্ষ কারণ, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে দেশের অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত হয়ে পড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতির সঙ্গে সঙ্গে খাদ্যের অভাবও প্রকট হয়ে ওঠে। এই অসন্তোষ থেকে কৃষক, শ্রমিক, সামরিক বাহিনী এবং সাধারণ মানুষ মিলিত হয়ে লেনিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে আর 1917 খ্রিস্টাব্দে জারতন্ত্রের অবসান ঘটে এবং বিপ্লব সফল হয়।